অ্যালকেন প্রস্তুতি। সবাই ভালো করে বুঝো, অ্যালকেন প্রস্তুতি। আমরা কি কি জগৎ থেকে অ্যালকেন তৈরি করব? স্যার সিবিআর কি স্যার? অ্যালকেন কি জগৎ থেকে তৈরি করা যায়? সিবিআর রেডি। আরে না না, এটা অ্যালকেন। প্রথম প্রশ্নটা দেখো, আমি প্রশ্ন লেখাই নাই, প্রশ্নগুলো তোমরা উঠাই নিবা। এই মাইন্ডের কাছে প্রশ্নগুলো আছে, ওই যে হাইড্রোকার্বনের প্রশ্নগুলো উঠাবা, এলিপিটি হাইড্রোকার্বন। তুমি আগামী ক্লাসে নিয়ে এসো, তোমরা ওদের কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে নিও। ক্লাসের ফাঁকে এভাবে নিলে অনেক সময় লাগবে। গ্রুপে দিয়ে না, গ্রুপে তো সবাই নেই। স্যার সবাই কিছু বাকি তোমরা ফাঁকে ফাঁকে ওর কাছ থেকে হোক বা আগে যারা পড়ছো ওদের কাছে প্রশ্নগুলি আছে একটু উঠাই নিবা, কারণ এখন প্রশ্ন লাগাতে গেলে সময় নষ্ট হবে। অ্যালকেন খেয়াল করবা সবাই, CnH2n+2। অ্যালকেন এর সাধারণ সংকেত, যেমন আমরা যদি এর মান 1 বসাই, CH4 C2H6 C3H8 C4H10, এগুলো সব অ্যালকেনের যৌগ। এখন প্রশ্ন করি, অ্যালকেন কি? অ্যালকেন কি লিখবো আমরা? কার্বন কার্বন একক বন্ধনযুক্ত, কার্বন কার্বন একক বন্ধনযুক্ত এলিফেটিক, কার্বন কার্বন একক বন্ধনযুক্ত এলিফেটিক সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। লিখতে হবে, কার্বন কার্বন একক বন্ধনযুক্ত এলিফেটিক সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। লেখো, কার্বন কার্বন একক বন্ধনযুক্ত, যাদের লেখা নাই এরা লিখে নাও। এই যে এই প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলি আছে, তোমরা যাওয়ার সময়ের কাছ থেকে এই প্রশ্নগুলো ছবি উঠে নাও, অথবা তোমরা লিখে নাও বা ফটো করে নাও, এই প্রশ্নগুলি নিয়ে যাবো। এই কটা প্রশ্ন আছে, দুটাই নিও। হ্যাঁ, আচ্ছা, এবার বুঝো অ্যালকেন কি। জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। কার্বন কার্বন একক বন্ধনযুক্ত এলিফেটিক সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। এদেরকে প্যারাফিনও বলে। লেখো, এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন, এদেরকে প্যারাফিন বলে। এদেরকে প্যারাফিন বলে। কার্বন কার্বন একক বন্ধনযুক্ত এলিফেটিক সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কার্বন কার্বন একক বন্ধনযুক্ত এলিফেটিক সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন। আজকে আমরা এর প্রস্তুতিটা ভালো করে বুঝাই, যারা আগে পড়ছো তাদেরও সুবিধা হবে, আর যারা নতুন। আচ্ছা, এখানে কি এমন কেউ আছো যে ফিজিক্স পড়ো না বাট ম্যাথ পড়ো? আজকে কিন্তু ফিজিক্স ক্লাস হবে, ম্যাথ হবে না। যা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে পাশের ক্লাসে বসবা, স্যার হয়তো বা আগের কোনো পড়া দেখাইতে পারে যদি তোমাদের সমস্যা থাকে, তো বলে দিছে। দেখো, কার্বন কার্বন একক বন্ধনযুক্ত এলিফেটিক সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত মানে কি? স্যাচুরেটেড বলি আমরা, একক বন্ধন থাকলে হবে সম্পৃক্ত। আর যদি বলি অসম্পৃক্ত, দ্বিবন্ধনযুক্ত তখন বলে অসম্পৃক্ত। তাহলে অ্যালকিন, অ্যালকাইল, অসম্পৃক্ত। এবার একটু খেয়াল করো, এদেরকে কেন প্যারাফিন বলে? কেন প্যারাফিন বলা হয়? প্যারাফিন মানে বাংলা অর্থ হলো স্বল্প আসক্তির যৌগ। প্যারাফিন একক বন্ধন, সিগমা বন্ধন, শক্তিশালী বন্ধন। সিগমা বন্ধন, শক্তিশালী বন্ধন। আর কথা বলি না, বসো। এই যে কার্বন কার্বন সিগমা বন্ধন, শক্তিশালী বন্ধন, এ বন্ধন সহজে ভাঙা যায় না। সহজে বিক্রিয়া করলে এই বন্ধনটা ভাঙতে গেলে শক্তি লাগে বেশি, ভাঙা যাবে না। সেটা না, সাধারণ তাপমাত্রা ভাবে বিক্রিয়া করবে না। তাহলে এই অ্যালকেনগুলো যেহেতু শক্তিশালী সিগমা বন্ধন থাকার কারণে সহজে বিক্রিয়া করে না, এই কারণে আমরা প্যারাফিন বলি।
আবার শোনো, আমি কিন্তু আবার বলা বলবো, অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় কারণ অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন শক্তিশালী সিগমা বন্ধন থাকায় এ বন্ধন সহজে ভাঙা যায় না, যে কারণে অ্যালকেনগুলো সাধারণ তাপমাত্রার চাপে বিক্রিয়া দেয় না, সাধারণ অবস্থায় বিক্রিয়া দেয় না, এই কারণে অ্যালকেন সমূহকে প্যারাফিন বলে। আর এই কথাটা বুঝছো কেন প্যারাফিন বলে? প্যারাফিন মানে আসক্তিহীন। কেন আসক্তিহীন? কারণ অ্যালকেনের মধ্যে সবগুলো তো একক বন্ধন, এগুলো শক্তিশালী বন্ধন, সহজে বিক্রিয়া অংশগ্রহণ করে না, তবে বিশেষ শর্ত সাপেক্ষে করবে। আমি তো তিন ভাবে বলছি, আসক্তিহীন, স্বল্প আসক্তিযোগ্য, কম আসক্তিযোগ্য, যে বলবো, ঠিক আছে? অ্যালকেন। এখন আমাদের প্রশ্ন হলো, এই তোমাদের এটার দিকে তাকায় থাকতে হবে না। অ্যালকেন আমরা কি কি যৌগ থেকে তৈরি করব, প্রস্তুত করব। প্রস্তুতি তিন ধরনের হয়, একটাকে বলি পরীক্ষাগার প্রস্তুতি। খেয়াল করবা, অ্যালকেন আমরা মিথেন পরীক্ষাগারে তৈরি করব, মিথেন বাণিজ্যিকভাবে শিল্প কারখানায় তৈরি করব। তাহলে আমরা এই যে প্রস্তুতি যেটা পরীক্ষাগারে তৈরি করব, এর বিশুদ্ধতার পরিমাণ থাকে বেশি, পরিমাণ উৎপন্ন হওয়ার পরিমাণ হবে কম। আর যেগুলো শিল্প কারখানায় তৈরি করব, এগুলার বিশুদ্ধতার পরিমাণ কম, উৎপাদনের পরিমাণ বেশি। তাহলে আমরা পরীক্ষাগার প্রস্তুতি বলি, শিল্প কারখানার প্রস্তুতি বলি, সবগুলোই প্রস্তুতি, উল্লেখ করা থাকবে না যে এই পরীক্ষাগার প্রস্তুতি। আমরা কিছু বলে দিব যে এইটা পরীক্ষাগার এইভাবে তৈরি করা, ঠিক আছে? তাহলে অ্যালকেনের প্রস্তুতি আমরা পরীক্ষাগার হোক, শিল্প কারখানায় হোক, পদ্ধতি একটাই। আমরা অ্যালকেন বিভিন্ন যৌগ থেকে তৈরি করতে পারি, আমরা 4-5টা পদ্ধতি দেখাবো আজকে। এক নাম্বার লেখো, অ্যালকেন আমরা কি কি যৌগ থেকে প্রস্তুত করব, কি কি যৌগ থেকে অ্যালকেন তৈরি করা যায়, এটা আমার আগে জানতে হবে। এই যে অ্যালকেনের যে বিক্রিয়াগুলি, এগুলো পর্যায়ক্রমে পিছনে যখন সামনে যখন যাবা তখন দেখবে এই বিক্রিয়া সেম। সুতরাং আমি যদি অ্যালকেনের বিক্রিয়া ভালো করে বুঝি, পরবর্তী পাঠে গেলে দেখবে আমার এই বিক্রিয়াগুলা চলে আসছে। এক নাম্বার লেখো, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা। এখন প্রশ্ন করতে পারো ডি কার্বক্সিলেশন কি? বাংলায় বললে এটা কার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন মানে কার্বক্সিলেশন বিক্রিয়া। না বুঝলে কিন্তু প্রশ্ন করো, জৈব যৌগ এই যে আমরা বিক্রিয়া শুরু করলাম আজকে থেকে, এগুলা যদি ধরতে পারো একবার, সামনে দেখবা সহজ জৈব যৌগ। না বুঝলে সাথে সাথে বলবা, আবার বুঝাবো। ডি কার্বক্সিলেশন বা কার্বক্সিলেশন মূলনীতিটা একটু লেখো। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ কি? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যারা লেখো তারাও লেখো, রাফখাতার মধ্যে লেখো, তাহলে কি হবে? মনোযোগটা থাকবে। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করলে হাইড্রোকার্বন ব্র্যাকেটে লেখা অ্যালকেন উৎপন্ন হয়। হাইড্রোকার্বন ব্র্যাকেটে লেখা অ্যালকেন উৎপন্ন হয়। উত্তপ্ত করলে হাইড্রোকার্বন ব্র্যাকেটে লেখা অ্যালকেন উৎপন্ন হয়। হাইড্রোকার্বন ব্র্যাকেটে অ্যালকেন উৎপন্ন হয়। আমি বুঝাই দিই যে কেন আমরা হাইড্রোকার্বন লিখছি, কেন আমরা অ্যালকেন লিখছি। এবার বিক্রিয়াটা লেখো। যেমন কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম কার্বক্সিলেট, এটার নাম হলো সোডিয়াম কার্বক্সিলেট। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, একে সোডা লাইম সহযোগে। এখন জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, সোডা লাইম কি? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই দুটার মিশ্রিত দ্রবণকে সোডা লাইম বলে। তাহলে সোডা লাইম জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, সোডা লাইম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলে। ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের
সোডিয়াম লবণকে সুডালাইন সহযোগে উত্তপ্ত করলে এবার সুডালাইনের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড ক্যাটালিস্ট প্রভাব হিসেবে কাজ করবে আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া অংশগ্রহণ করবে। এবার আমরা এই অংশটা মিলে দেখা তো একটা যোগ্য হবে কিনা Yes, sir. সবাই NH2CO. বোঝার চেষ্টা করো। এই যে আমি মার্ক করছি এর ভিতরে যদি হয় সোডিয়াম কয়টা দুইটা। কার্বন কয়টা একটা, অক্সিজেন কয়টা তিনটা, তাহলে এটা হয় সোডিয়াম কার্বনেট। এখন এটা আমি সোডিয়াম কার্বনেট প্রথমে লিখতাম, লিখলে ভুল হবে না। আমরা বলি উৎপাদ মেন প্রোডাক্ট যেটা হবে মেন উৎপাদটা প্রথমে লিখি আর সাইড প্রোডাক্টগুলো পরে লিখি। আগে পরে লিখতে সমস্যা নাই, কিন্তু নিয়ম একটা ফলো করো যে মেন প্রোডাক্টগুলো প্রথমে লিখবো। এই জন্য আমি সোডিয়াম কার্বনেট হলো সাইড প্রোডাক্ট, সহ উৎপাদ হবে। আর মেন উৎপন্ন হবে কি, আর এর সাথে হাইড্রোজেন দিলে কি হয়ে যায়, আর বলে। এখন বলো তো দেখি আর সম্পর্কে কার ধারণা নাই? আরটা কি? অ্যালকাইন। অ্যালকাইন গ্রুপ, সেটা কি হইতে পারে? মিথাইল। মিথাইল, সেটা কি হইতে পারে? প্রোপাইল। সেটা কি হইতে পারে? প্রোপাইল। প্রোপাইল, বিউটাইল। কথা বলতেছ? মিথাইল, ইথাইল, প্রোপাইল যেগুলো হইতে পারে। এখন যদি এখানে মিথাইল হয়, তাহলে মিথাইলের সাথে একটা হাইড্রোজেন দিলে কি হবে? মিথেন। এই যে CH3 এর সাথে একটা হাইড্রোজেন দিলে মিথেন। যদি আমি ইথাইল দেই তাহলে ইথেন, যদি প্রোপাইল দেই তাহলে কি হবে? প্রোপেন। এগুলাকে আমি একসাথে বলি হাইড্রোকার্বন। শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন এটাও কিন্তু হাইড্রোকার্বন C6H6। আমরা যেহেতু এখানে অ্যালকেন তৈরি দেখা দিচ্ছি, শুধুমাত্র এখানে আমরা উৎপন্ন করবো কি? অ্যালকেন। অ্যালকেন এখানে বেনজিনও হবে এই বিক্রিয়া দ্বারা, বেনজিনও হবে। আমরা এখানে বেনজিন দেখাবো না, এই জন্য বলছি যে এই বিক্রিয়া হাইড্রোকার্বন উৎপন্ন হয় তথা অ্যালকেন উৎপন্ন হয়। হাইড্রোকার্বন তো বেনজিনও তৈরি করা যাবে বিক্রিয়া। কথা বুঝাইতে পারতেছি? এখন তোমরা নিজেরা করো দেখি, আমাকে ইথান তৈরি করে দেখাও। ইথান উৎপন্ন করবা, তাহলে কি বিক্রিয়া নিব? এখানে আমি ইথান তৈরি করবো, তাহলে আমি এখানে কি নিব? তাহলে এখানে CH3 CH2 CWNA সোডিয়াম প্রোপানয়েট, সোডিয়াম প্রোপানয়েট, সোডিয়াম প্রোপানয়েট। স্যার আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন করে দেবো। স্যার এটাকে ধূমা বিক্রিয়া বলা হয় কেন? ওটা ধূমা বিক্রিয়া। বিক্রিয়াকে ধূমা বিক্রিয়া বলা হয় কেন? কার্বন ডাইঅক্সাইড এটা তার আগে একবার বলছিলাম। বলেন না। এটা পরে জিনিসটা হবে। এখন দেখো এখানে গেলে এই অংশটা মিলে কি হবে? পরীক্ষার খাতার মধ্যে তোমার এরকম মার্ক করে দেখানোর প্রয়োজন নাই। আর যদি মনে করো আমি মার্ক করে দিলে আমার জন্য সুবিধা, তাহলে দেখেন। কথা বুঝাইতে পারছি যে মার্ক করলে নাম্বার কম দিবে এটা না, প্রয়োজন পড়ে না। তুমি যদি সুবিধা হয় তাহলে আমি যে অংশটুকু মিলে করবো সেই অংশটুকু আমি একসাথে দেখাবো। তাহলে এখানে কি হয়? CH3 10 প্লাস সোডিয়াম। কার্বনেট। আগের বিক্রিয়া এখানে প্লাস দিও, আমি যে প্লাস গুলো দিই। তাহলে আমি কি তৈরি করলাম? প্রোপেন। আমি কি এখন ইথান তৈরি করতে পারবো? ইথান Yes, sir. আমি পারবো। মিথেন Yes, sir. সমগোত্র শ্রেণীর একটা বৈশিষ্ট্য হচ্ছে একই সমগোত্র শ্রেণীর সকল সদস্যকে একই পরীক্ষাগারে একই পদ্ধতির সাহায্যে তৈরি করা যায়। যেমন মিথেন যে পদ্ধতির সাহায্যে তৈরি করবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা, ইথান তৈরি করবো, প্রোপেন তৈরি করবো, বিউটেন তৈরি করবো একই পদ্ধতি। কথা বুঝাতে পারছি? তাহলে এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেন বলে? বাংলায় বলি কার্বক্সিটাজল। এই কার্বক্সিল মূলটা অপসারিত হয়ে যায়। দেখো কার্বক্সিল মূলকটা ত্যাগ করে। এখন কার্বক্সিল মূলকটা কি হিসেবে ত্যাগ হয়? এই সোডিয়াম কার্বনেটের ভিতরে তাপ দেওয়ার সাথে সাথে এটা থেকে আবার কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এখানে আবার সোডিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড হবে। আমরা এটা দেখানোর প্রয়োজন করে না, আমরা বলি যে কার্বক্সিল মূলকটা কার্বন ডাই অক্সাইড হিসেবে অপসারিত হয়। কার্বন ডাই অক্সাইড কোথায় থাকে? এই যে সোডিয়াম কার্বনেট যেটা আমি লিখছি, এইটা আবার তাপে ভিজিত হয়ে এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াকে কেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে? এই বিক্রিয়ায় কার্বক্সিল মূলকটি কার্বন ডাই অক্সাইড হিসেবে অপসারিত হয়। একে ডিকার্বক্সিলেশন বা কার্বক্সিলেশন বিক্রিয়া বলে। পারবো এটা? Yes, sir. তাহলে অ্যালকেন অ্যালকেন তৈরি করা যায় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। এবার পরীক্ষায় গিয়ে দেখবা, পরীক্ষায় আসছে ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে মিথেন তৈরি করবে। প্রশ্নটা দেখো, ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে মিথেন তৈরি করবে? প্রশ্নটা দেখো, ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে মিথেন তৈরি করবে?
ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে মিথেন তৈরি করবে এই বিষয়টা কে পারবে না একটু বলো আমাকে। আর বলুন ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে মিথেন তৈরি করবা? স্যার পারবো স্যার হ্যাঁ, আমি কিন্তু সরাসরি বলি নাই জি স্যার। সোডিয়াম ইথানয়েড থেকে মিথেন, বলছি ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে মিথেন তৈরি করবা, কারণ তখন অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দিতে হবে। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দিয়ে এখান থেকে কি তৈরি করবা? প্লাস পানি, এর সাথে সোডিয়াম সোডা লাইম যোগ করে তারপরে মিথেন তৈরি করতে হবে। তাহলে সরাসরি কিন্তু এরকম নাও থাকতে পারে। প্রশ্নটা কি ইথানোয়িক অ্যাসিড থেকে কিভাবে মিথেন? তাহলে আমি ইথানোয়িক অ্যাসিডের সাথে আগে তীব্র ক্ষার সোডিয়ামের সাথে বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েড তৈরি করব, তারপরে মিথেন। পারবো? ইয়েস স্যার এখন প্রোপানোয়িক অ্যাসিড থেকে কিভাবে ইথেন? 3 কার্বন প্রোপানোয়িক অ্যাসিড, ইথেন 2 কার্বন হবে, কারণ একটা কার্বন তো কার্বক্সিল মূলক সাথে ত্যাগ করবে। তারপর আমরা যে কোনো যৌগ দিতে পারবো না। এবার 2 নম্বর দেখো, একটা পদ্ধতি হলো ডিকার্বক্সিলেশন, 2 নম্বর দেখো কোপ সংশ্লেষণ। কোপ সংশ্লেষণ দ্বারা কোপ সংশ্লেষণ দ্বারা আমরা অ্যালকেন তৈরি করব। কোপ সংশ্লেষণ, দুই নম্বর দেখো কোপ সংশ্লেষণ। না তখন তুমি আর আগে দেবো না, তখন সিএসি তে কিছু তো লিখতে হবে। উদাহরণ দিলে তুমি এবার দেখো কোপ সংশ্লেষণ। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে মূলনীতি দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ চালনা করলে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ চালনা করলে অ্যানোডে অ্যালকেন উৎপন্ন হয়। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ চালনা করলে অ্যানোডে অ্যালকেন উৎপন্ন হয়। অ্যানোডের মধ্যে অ্যালকেন উৎপন্ন হয়। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ চালনা করলে অ্যানোডে অ্যালকেন উৎপন্ন হয়। কারণটা তো বিক্রিয়া দেখা যায়। অ্যানোডে অ্যালকেন উৎপন্ন হয়। উদ্ভাবকের নাম অনুসারে দেখো, উদ্ভাবকের নাম অনুসারে এই বিক্রিয়াকে কোপ সংশ্লেষণ বলে। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ চালনা করলে অ্যানোডে অ্যালকেন উৎপন্ন হয়। এটা জার্মান একটা রসায়নবিদ কোপ এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালকেন তৈরি করছে, তার নাম অনুসারে একে কোপ সংশ্লেষণ বলে। আমি একসাথে লিখে দিছি, উদ্ভাবকের নাম অনুসারে, উদ্ভাবক মানে একটা বিজ্ঞানী, এর নাম অনুসারে একে কোপ সংশ্লেষণ বলো এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম অ্যাসিডের সোডিয়াম ইথানয়েড, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে তড়িৎ বিশ্লেষণ চালনা করলে, তড়িৎ বিশ্লেষণ এখানে লাগবে তড়িৎ বিশ্লেষণ। আমি মেকানিক্যাল ভাবে দেখাবো না, বিক্রিয়াটা মনে রাখার চেষ্টা করবা। তড়িৎ বিশ্লেষণ অ্যানোড ক্যাথোড ব্যবহার করে এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ চালনা করা হয় অ্যানোড ক্যাথোড ব্যবহার করে। তাহলে এখান থেকে এটা টু দিবা, এখানে ইথেন উৎপন্ন হবে। ইথেন প্লাস কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এক লাইনে না ধরে 2 লাইনে লিখবা। এখানে লিখবা এটা অ্যানোড, এটা ক্যাথোড। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণ চালনা করলে অ্যানোডে অ্যালকেন উৎপন্ন হয়। অ্যানোডে অ্যালকেন উৎপন্ন হয়। এখন বলো দেখি, আমি একটু আগে এই বিক্রিয়াটা আমি তোমাদের লেখার প্রয়োজন না, আমি একটু লিখি আবার। আমরা যা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা লিখছিলাম, আমি এটা আবার লিখছি। এখানে কয় কার্বনের অ্যাসিডের লবণ ছিল? 2 কার্বন। সোডিয়াম ইথানয়েড 2 কার্বনের। এখানে কয় কার্বনের? 1 কার্বন।
দুই কার্বন এক কার্বনকে বলছো দুই কার্বনে চার কার্বন কেন? এটা দুই অণু এটা দুই তো এখানে যদি বলে এই যোগের মধ্যে কার্বন কয়টা আছে তুমি বলবা কি দুইটা গুণ করে চারটা বলবা না এই যোগের মধ্যে তাহলে দুই মোল দুই অণু যেটা ওটা আলাদা দুই কার্বনে সেম অ্যাসিডের লবণ এটাও সোডিয়াম অ্যাসিডেট এটাও সোডিয়াম অ্যাসিডেট একে যদি আমরা সুডালাইন দ্বারা উত্তপ্ত করে উৎপন্ন হয় মিথেন আর একে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করে উৎপন্ন হয় ইথেন পার্থক্যটা খেয়াল করো এক কার্বন দুই কার্বনের অ্যাসিড এর লবণকে এক কার্বনের অ্যালকেন দুই কার্বনের অ্যাসিডের লবণ থেকে দুই কার্বনের অ্যালকেন তাহলে কোপ সংশ্লেষণ আর ডিকার্বক্সিলেশনের পার্থক্য হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যত কার্বনের অ্যাসিডের লবণ নিবা তার চেয়ে এক কার্বন কম এর অ্যালকেন উৎপন্ন হবে আর কোপ সংশ্লেষণে যত কার্বনের অ্যাসিডের লবণ নিবা তত তত কার্বন। কার্বনের অ্যালকেন হবে এটা একটু মাথায় রেখো হ্যাঁ মানে কোপ সংশ্লেষণ হলো যত কার্বনের অ্যাসিডের লবণ নিব তত কার্বনের অ্যালকেন ইথেন এখন পরীক্ষায় তোমার এটা ইথেন মনে আছে কার্বন ডাই অক্সাইড মনে আছে ক্যাথোডেরটা মনে নাই সমস্যা নাই প্রধান উৎপাদ আমরা লিখি ঠিক আছে তাহলে এখানে অ্যানোডের মধ্যে অ্যালকেন উৎপন্ন হয় এখন উদ্দীপক এখান থেকে প্রশ্ন করি আমরা যে দুই কার্বনের অ্যাসিডের লবণ থেকে দুটি ভিন্ন অ্যালকেন তৈরির পদ্ধতি বর্ণনা করো দুই কার্বনের অ্যাসিডের লবণ থেকে দুটা ভিন্ন অ্যালকেন উৎপন্ন করো তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা আমরা তৈরি করব কি মিথেন আর কোপ সংশ্লেষণ দ্বারা তৈরি করব ইথেন তাহলে দুটা ভিন্ন অ্যালকেন উৎপন্ন হবে বলা প্রশ্ন করো হ্যাঁ তিন কার্বন আমরা আসলে সমতাকরণ করিনি ঠিক আছে সমতাকরণ করলে হয়তো জৈব বিজ্ঞান সব সমতাকরণ পারবো না এটার মেকানিজম আছে আমি আর মেকানিজম যেতে বলতেছি মেকানিজম আছে মেকানিজম কোনো বইয়ে থাকলে দেখে নিও মেকানিজমের চেয়ে ইম্পর্টেন্ট হলো মেকানিজম পরীক্ষা থাকবে না আসবে যে তুমি এটা পারছো কিনা অ্যালকেনটা তৈরি করতে পারছো যেমন আমরা এই বিক্রিয়াটা বুঝাইতে পারছি যে এখান থেকে এই অংশ মিলে তোমার একটা হয় এভাবে দেখাইছি এটা কিন্তু মেকানিজম ছাড়া সমতাকরণ বোঝানো যাবে না যে কোথা থেকে কার্বন ডাই অক্সাইড আসছে কোথা থেকে হাইড্রোজেন আসছে কোথা থেকে সোডিয়াম অক্সাইড আসছে মেকানিজমে ক্লিয়ার হবে কিন্তু মেকানিজম দেখাতে গেলে সময় নষ্ট হবে এই জন্য আমরা মেকানিজমটা দেখাবো না তোমরা মনে রাখার চেষ্টা করবে যে দুই কার্বনের অ্যাসিড লবণ থেকে দুই কার্বনের অ্যালকেন উৎপন্ন হয় ঠিক আছে দুটা পদ্ধতি গেলে অ্যালকেন তৈরি অ্যালকেন মানে আমি মিথাইল ইথেন তৈরি দুটা পদ্ধতি একটা ডিকার্বক্সিলেশন আর একটা কি কোপ সংশ্লেষণ এটা আবার মাথায় ঢুকাইতে হবে অ্যালকেন কি জগৎ থেকে তৈরি করা যায় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে তৈরি করা যায় কি পদ্ধতির সাহায্যে ডিকার্বক্সিলেশন আর একটা কি কোপ সংশ্লেষণ এবার 3 নাম্বার লেখা উর্স বিক্রিয়া দ্বারা উর্স বিক্রিয়া দ্বারা এটা বিজ্ঞানীর নাম জার্মান উর্স বিক্রিয়া মূলনীতিরা সবাই একটু লেখো মেন বিক্রিয়ার মূলনীতি লেখাই দিব লেখো শুষ্ক ইথারের উপস্থিতিতে উর্স বিক্রিয়ার উপরে লিখেছি দেখো উর্স বিক্রিয়া শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথার উর্স বিজ্ঞানী উর্স হলো একটা বিজ্ঞানী নাম শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ এটা একটু সরাইলে আমি একটু ওইদিকে মুভমেন্ট করতে পারতাম একটু নি বাস শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ রিফ্লেক্স করলে আবার পরে ক্লাস মানে জি স্যার মানে স্যার আপনি সোডিয়াম সবসময় গেলে খাওয়াইলে তো হবে না শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স REFLUX রিফ্লাক্স
এটার বাংলায় আমরা বলি রিফ্লাক্স, বাংলা বলি বিপরীতমুখী প্রবাহ। যখন আমরা উষ্ণ বিক্রিয়া ঘটাবো তখন দুইটা পদার্থ বিপরীতভাবে বিক্রিয়া হবে। শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়, উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। উদ্ভাবকের নাম অনুসারে এই বিক্রিয়াকে উষ্ণ বিক্রিয়া বলে। উদ্ভাবকের নাম অনুসারে এই বিক্রিয়াকে উষ্ণ বিক্রিয়া বলে। স্যার প্রচুর মশা, হ্যাঁ, মশা প্রচুর। উষ্ণ বিক্রিয়া বলে। এবার শোনো, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে অ্যালকাইল হ্যালাইড, আমি এই যৌগটা যদি লিখি এটা ভালো করে বুঝো, এটা অ্যালকাইল হ্যালাইড। আমি যদি বলি একটা উদাহরণ লেখো, আর এর পরিবর্তে কেউ মিথাইল দিবা, কেউ ইথাইল দিবা, হ্যালোজেনের পরিবর্তে কেউ ফ্লুরিন দিবা, কেউ ব্রোমিন দিবা, কেউ আয়োডিন দিবা। ফ্লুরিন সাধারণত বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে আমি যদি সাথে সাথে উদাহরণটা দেখাই, মিথাইল ক্লোরাইড নিই, অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে, তাহলে এখানে সোডিয়াম ধাতু নিলাম শুষ্ক ইথারের উপস্থিতিতে। এখন শুষ্ক ইথার নেওয়া হবে, আর্দ্র নেওয়া যাবে না, কারণ সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ করে। Yes, sir. শুষ্ক ইথার ব্যবহার করা হবে। শুষ্ক ইথার দ্রাবক, ইথার কিন্তু খুব মূল্যবান দ্রাবক। দ্রাবক তো বুঝো, ইয়েস স্যার। ইথার জৈব দ্রাবক, বেনজিন জৈব দ্রাবক, কার্বন টেট্রাক্লোরাইড জৈব দ্রাবক। জৈব যৌগগুলো এদের মধ্যে দ্রবীভূত করে। আর অজৈব দ্রাবকের মধ্যে উৎকৃষ্ট দ্রাবক কোনটা? পানি। পানি। সব জায়গায় পানিতে দ্রবীভূত করেছে। এরকম জৈব যৌগ তার পানিতে দ্রবীভূত হয় না, জৈব দ্রাবক লাগবে। ইথার একটা জৈব দ্রাবক, ঠিক আছে? তাহলে শুষ্ক ইথারের উপস্থিতিতে ইথারটা দ্রাবক হিসাবে কাজ করে। মূল্যবান মানে পানি গুরুত্বপূর্ণ কেন? পানিতে সব জায়গায় দ্রবীভূত হয়, ইথার এরকম দ্রাবক হিসাবে বেশি ব্যবহার করা হয়। ইথারের অনেক ব্যবহার আছে। আচ্ছা, এবার শোনো, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন হবে। এখানে আমি পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে কিন্তু আরেক দিলাম, সোডিয়াম ধাতু দিলাম, এখানে আমি আর বন্ড আর প্লাস সোডিয়াম হ্যালাইড হবে। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এখানে দিয়েছেন একটা অ্যালকাইল হ্যালাইড, আর কেন দুটো হচ্ছে? এটাই উচ্চতর সমান্তর করে। প্রশ্নের মধ্যে দুইটা তোমাকে এরকম মিলিয়ে দিবে না, দিবে অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম ধাতু ইথার, অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম ধাতু আর ইথার দিবে, বলছে বিক্রিয়া করো। তাহলে এখন অ্যালকাইল হ্যালাইড আমাকে নিতে হবে দুই অণু। তাহলে এই সোডিয়ামের সাথে, এখন দেখো এই সোডিয়ামের সাথে যখন পরীক্ষা কিন্তু এইভাবে দিবে না, এভাবে দিবে সোডিয়াম শুষ্ক ইথার। তোমাকে এইভাবে প্রশ্নের মধ্যে এটা প্লাস এভাবে দিয়ে দিবে, মিলাই দিবে, এই যে দিলাম। তাহলে আমাকে জানতে হবে যে বিক্রিয়কগুলি কি কি। বিক্রিয়কগুলি অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম ইথার সোডিয়াম ধাতু, তাহলে উষ্ণ বিক্রিয়া হবে। কয় কার্বনের অ্যালকাইল হ্যালাইড? এক কার্বন। যত কার্বনের অ্যালকাইল হ্যালাইড তার দ্বিগুণ অ্যালকেন উৎপন্ন হবে। Yes. এক কার্বনের অ্যালকাইল হ্যালাইড দুই কার্বন হবে, দুই কার্বনের অ্যালকাইল হলে চার কার্বন হবে, তিন কার্বনের হলে ছয় কার্বন হবে। বিজুর অ্যালকেন সাধারণত হয় না। সাধারণত এই কারণে বলছি, এটা উপরের লেভেলে গিয়ে পাবা, তোমাদের লেভেল পর্যন্ত আমরা বিজুর অ্যালকেন বলবো যে হয় না। তাহলে আমি এখানে মিথাইল ক্লোরাইড দিব, তাহলে এখানে কি উৎপন্ন হবে? ইথেন প্লাস সোডিয়াম ক্লোরাইড। এখন এখানে সোডিয়ামের এটা যদি তুমি মিলাইতে চাও, সোডিয়াম ব্যালেন্স করতে চাও, না করে তো সমস্যা নেই। তবে কিছু কিছু বিক্রিয়া মনে রাখবে, যেমন এখানে মিথাইল এক কার্বন করছো তুমি, দুই কার্বন, দুইটা মিথাইল যোগ দিয়ে দিলাম। শুষ্ক ইথাই বলতে কি? ইথাই কি মানে জাস্ট তরল হিসেবে থাকবে নাকি একদম শুষ্ক? শুষ্ক অবস্থা, একদম শুষ্ক। তরলটা না যাবে। জি স্যার। আচ্ছা, এবার তরল বরাবর পাশে তোমার নাম কি জানি? হ্যাঁ, রিফাত বলো। আমি কি বলছি? উষ্ণ বিক্রিয়ায় কি কি পদার্থ ব্যবহৃত হয়? শুষ্ক ইথার, বেন অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম ধাতু নরম, সোডিয়াম ধাতু, অ্যালকাইল হ্যালাইড, আর কি হয়? শুষ্ক
এবার এমসিকিউতে প্রশ্ন করব উজবিকে ব্যবহৃত হয় বসনিপাত উজবিকে ব্যবহৃত হয় সোডিয়াম ধাতু অ্যালকাইল হ্যালাইড ইথানল কোনটা এক আর দুই এক আর দুই। ইথানল ব্যবহৃত হয় না ইথার ব্যবহৃত হয় শুষ্ক ইথার এমসিকিউতে প্রশ্ন করব যে উজবিকে ব্যবহৃত হয় শুষ্ক ইথার অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম ধাতু এক আর দুই কোনটা হবে হ্যাঁ আর দুই শুষ্ক ইথার ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহৃত হবে না হবে কোনটা সোডিয়াম ধাতু ঠিক আছে আচ্ছা এবার উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয় কেন বলছি উচ্চতর এক কার্বন থাকলে দুই কার্বন থাকলে চার কার্বন এবার এটা তোমরা করে দেখি সোডিয়াম এটা যদি প্রশ্নের মধ্যে এভাবে থাকে তুমি প্লাস দিয়ে দিতে পারো এটা আমি করে দিচ্ছি হ্যাঁ যা চলে পদার্থগুলো থাকতে হবে তবে আপনার বিন্দুগুলো প্লাস আকারে দিতে এবার কি উৎপন্ন হবে বলো কি উৎপন্ন হবে বিউটেন বিউটেন এক বিউটেন নরমাল বিউটেন সরল শীতল এটা নরমাল কার্বন থাকলে কি হয় নরমাল এক বিউটেন তাহলে এখানে CH3 CH2 CH2 CH3 প্লাস দাদাজি সাইডে কি এন বিউটেন লিখতে হবে অবশ্যই লিখতে হবে এন বিউটেন শুধু বিউটেন লিখলে নাম্বার ওই নামের জন্য নাও দিতে পারে কারণ কি কারণ বিউটেন তো 4টা হয় আইসি দুইটা হয় আইসি বিউটেন হয় এন বিউটেন হয় কোনটা এটা বিউটেন তো সমান দুইটা হয় লিখে দিতে হবে হ্যাঁ এই নামটা লিখতে হবে নরমাল সরল যৌগ থেকে নরমাল বিউটেন এটা এখানে শুধু বিউটেন লিখে ভুল ধরতে পারো যে না এটা তোমার ভুল কারণ বিউটেনের তো সমান আইসি বিউটেন থাকে এই পর্যন্ত তাহলে উস বিক্রিয়া দ্বারা আমরা জোর সংখ্যক অ্যালকেন তৈরি করবো উচ্চতর অ্যালকেন তৈরি করবো এবার প্রশ্নটা খেয়াল করো উস বিক্রিয়ায় ব্যবহৃত সোডিয়াম ধাতুর পরিবর্তে যদি ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করা হয় নিচে প্রশ্নটা লেখো লেখো প্রশ্নটা যে উস বিক্রিয়ায় ব্যবহৃত সোডিয়াম ধাতুর পরিবর্তে প্রশ্নটা লেখো উস বিক্রিয়ায় ব্যবহৃত সোডিয়াম ধাতুর পরিবর্তে ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করলে লেখো প্রশ্নটা উস বিক্রিয়ায় ব্যবহৃত সোডিয়াম ধাতুর পরিবর্তে ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করলে উৎপাদ কোনটি হবে উস বিক্রিয়ায় ব্যবহৃত সোডিয়াম ধাতুর পরিবর্তে আর সবই ঠিক থাকবে শুধু সোডিয়াম ধাতু সরাই যে আমরা এখানে ম্যাগনেসিয়াম ধাতু দিব তাহলে উৎপাদ কোনটি হবে উস বিক্রিয়ায় ব্যবহৃত সোডিয়াম ধাতুর পরিবর্তে ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করলে উৎপাদ কোনটি হবে প্রশ্ন লেখা শেষ ইয়েস স্যার এবার আমাকে যদি এই প্রশ্ন করে তাহলে আমি উস বিক্রিয়ায় ব্যবহৃত সোডিয়াম ধাতুর পরিবর্তে আর সব ঠিক থাকবে শুষ্ক ইথার শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে আগেটা ছিল সোডিয়াম ধাতু সহ যদি রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন পাওয়া যায় আর যদি এর পরিবর্তে আমরা ম্যাগনেসিয়াম ধাতু নেই একটা দ্রুত যৌগ উৎপন্ন হবে একসাথে মিলিত হয়ে একটা যৌগ হবে অ্যামালগাম। সেটা হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম একটা দ্রুত যৌগ উৎপন্ন হবে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তাহলে এই বিজ্ঞানে লেখো অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়াম ধাতু আশা করি শোনো আজকে যেহেতু নাজিম স্যারের একটু ছুটি গেছে কম ক্লাস হয়েছে বুঝছো মানে আলমগীর স্যারের পরে ফিজিক্স ক্লাস হবে আমার ছিল না মানে ফিজিক্স হবে আজ আর কালকে 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 তো আমার সিরিয়ালে আছে কালকে আপনার আছে না? তাহলে বুধবারে আমি করবো বুধবারে আমি তোমাদের বুধবারে কার শিডিউলে ক্লাস তাহলে আপনার পরে আমি বুধবারে করবো কালকে যে দুইটা হবে বুধবার আমি করে দেবো আজকে কেমিস্ট্রি করে ফিজিক্স ক্লাস হবে হ্যাঁ গত ক্লাস থেকে শুরু করছিলাম ওই শেষ করে দেবো এই না নাকি স্যার স্যার ওর মা তো কিছুদিন পর বলে ওই জন্য ভয় করবো এবারে যেতে গেছি এটা ওই ইন্টার স্যার নিয়ে খান আমার ওই একটা দিচ্ছে কি ওর মন্দারা হ্যালাইডকে বিজ্ঞানী ভিক্টর গ্রিনার্ডের নাম অনুসারে গ্রিনার্ড বিকারক খুব গুরুত্বপূর্ণ মূল্যবান বিকারক গ্রিনার্ড বিকারক কেন মূল্যবান বিকারক কারণ
বিজ্ঞানী ভিক্টর ভিনার 1985 সালে এই বিকারক ল্যাবরেটরিতে তৈরি করার ফলে অনেক জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা যায়। তার আগে সেই যৌগগুলো পরীক্ষাগারে তৈরি করা যায় না। তাহলে এই জন্য সে নোবেল পুরস্কার পায় এই গ্রিনার বিকারক আবিষ্কার করে। যে এই বিকারক আবিষ্কারের ফলে তুমি পরীক্ষাগারে অ্যালকেন, অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যালকোহল এই যৌগগুলো পরীক্ষাগারে সহজে তৈরি করতে পারবে। 1985 সালে বইতে আছে। 1985 সালে বিজ্ঞানী ভিক্টর গ্রিনার এই গ্রিনার বিকারক আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। আমাদের প্রশ্ন কিন্তু অ্যালকেন প্রস্তুতি, তুমি কি নাহিয়ান মাফিজ না নাহিয়ান মাফিজ দুই না ভিতর আর নাহিয়ান মাফিজ আর তুমি হলো নাহিয়ান মাফিজ নরস দুই না বেশি এক তুমি এত দিন কোথায় ছিলা? আসো না কেন? আচ্ছা এবার শোনো, আর নাহিয়ান মাফিজ বলো তারা আমরা এখন যে যৌগটা তৈরি করছি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিনার বিকারক, আমাদের উদ্দেশ্য হলো অ্যালকেন তৈরি করা, অ্যালকেন প্রস্তুত করা। আমরা দুটা পদ্ধতি অলরেডি দেখাইছি, একটা হলো ডিকার্বক্সিলেশন আর একটা হলো কোসংশ্লেষণ। আরেকটা পদ্ধতি দেখি, তিনটা দেখাইছি উস বিক্রিয়া। এবার আমরা যে গ্রিনার বিকারক আবিষ্কার করলাম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি করলাম, এটার উদ্দেশ্যটা কি? আমরা কেন এটা গ্রিনার বিকারকটা এখানে কেন দেখাইলাম? এই কারণে দেখাইলাম যে গ্রিনার বিকারক থেকেও পরীক্ষাগারে অ্যালকেন তৈরি করা যায়। তাহলে গ্রিনার বিকারক মূল্যবান বিকারক, এই বিকারক ব্যবহার করে আমরা অ্যালকেন তৈরি করব। এবার নিচে হেডলাইন দাও, গ্রিনার বিকারক থেকে অ্যালকেন তৈরি। আমি বুঝে গেলাম কি কথাটা? Yes, sir. উস বিক্রিয়া মনে রাখার কৌশল হলো, উস বিক্রিয়া তুমি সোডিয়াম ধাতুর পরিবর্তে ম্যাগনেসিয়াম ধাতু দিলে গ্রিনার বিকারক উৎপন্ন হয়ে যায়। এবার এই গ্রিনার বিকারক থেকে অ্যালকেন তৈরি, মনে দিলে লেখো, গ্রিনার বিকারককে আদ্র বিশ্লেষণ করলে, গ্রিনার বিকারককে আদ্র বিশ্লেষণ করলে গ্রিনার বিকারককে আদ্র বিশ্লেষণ করলে অ্যালকেন উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। গ্রিনার বিকারককে আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? অ্যালকেন অ্যালকেন উৎপন্ন হয়। এবার আর এমজিএক্স আমরা সবাই জানি, আর এর পরিবর্তে মিথাইল, ইথাইল, এগুলো উদাহরণ ভাষায় গিয়ে লিখবা। আর এর পরিবর্তে মিথাইল নিবা, ইথাইল নিবা, হ্যালোজেনের পরিবর্তে ক্লোরিন নিবা, ব্রোমিন নিবা, আয়োডিন নিবা, ভাষায় করবা। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আদ্র বিশ্লেষণ করব। এবার তুমি বলো এই যৌগটার নাম কি? পানি পানি। H2H বেরিয়ে লিখছি তো, পানি। আদ্র বিশ্লেষণ, পানির সাথে বিক্রিয়া করা। এখান থেকে এই হাইড্রোজেনটা শুধু আর এর সাথে আসবে, আর বন্ড এইচ কি হয়ে গেল? এটা আর বন্ড এইচ মানে অ্যালকেন। আর ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। OH এর যোজনী কত? 1। হ্যালোজেনের কত? 1। দুটা মিলে 2 আর ম্যাগনেসিয়ামের 2 মিলছে? ইয়েস স্যার। যদি আমি OH দিতাম তাহলে এখানে 2 দিতাম, হ্যালোজেন না দিলি। যেহেতু হ্যালোজেন দিছি তারও 1, OH এর 1, যেটা 2 ম্যাগনেসিয়াম। যোজনী মিলছে? ইয়েস স্যার। এর নাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সোহ্যালাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সোহ্যালাইড অ্যালকেন। এখন কি তুমি গ্রিনার বিকারক ব্যবহার করে মিথেন, ইথেন, প্রোপেন তৈরি করতে পারবে না বাসায়? স্যার তাহলে আমি আর বাকিটা উদাহরণ দেব। গ্রিনার বিক্রিয়া না, গ্রিনার বিকারক। আর গ্রিনার বিক্রিয়া দ্বারা বিভিন্ন বিভিন্ন যৌগ তৈরি করা যায়, এটাকে গ্রিনার বিক্রিয়া বলে। যে গ্রিনার বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকেন তৈরি করব। চারটা পদ্ধতি করা, চারটা। 5 নম্বর দেখো, গ্রিনার বিকারক বিক্রিয়া। গ্রিনার বিকারক কি করছে দেখো। এতক্ষণ আমি কি বুঝাইলাম? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিনার বিকারক বলে। এবার লেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা 6টা পদ্ধতি দেখাবো। অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখো তো এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা? ইয়েস স্যার। বিভাগ এদিকে বেটা তাকাও।
এটা কি অসম্পৃক্ত না সম্পৃক্ত? কেন পাই বন্ধন থাকলে অসম্পৃক্ত? একটা পাই বন্ধন হোক, দুইটা পাই বন্ধন হোক, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন গ্যাস বানাই, এটা ইথিন গ্যাস, এর মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস দিব। শর্ত হলো নিকেল ক্রমক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। Yes, sir. প্লাটিনাম দিলে 30 ডিগ্রি। যদি নিকেল বা নিকেল প্রভাবক ব্যবহার করি তাপমাত্রা 150 থেকে 200, আর যদি প্লাটিনাম ব্যবহার করি তাহলে কক্ষ তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি। ঠিক আছে? এবার নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিন গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস দিব। তাহলে হাইড্রোজেন গ্যাসের মধ্যে পরমাণু কয়টা আছে? দুইটা। দ্বিবন্ধন ভাঙবে, বাই বন্ধন ভাঙবে, দুই কার্বন দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে গেল? CH3 CH3 কি উৎপন্ন হয়ে গেল? ইথাইল গ্যাস উৎপন্ন হলো। তাহলে ছিল অসম্পৃক্ত হয়ে গেল কি? সম্পৃক্ত। ছিল ইথিন হয়ে গেল কি? এবার প্রোটিন থেকে বানানো অ্যালকাইন থেকেও তো সেম পদ্ধতিতে হবে না? অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন যুক্ত যেগুলো আছে, দ্বিবন্ধন যুক্ত বাই বন্ধন যুক্ত যেগুলো অসম্পৃক্ত, আর সিম্বা বন্ধন যুক্ত যেগুলো অসম্পৃক্ত। স্যার ত্রিবন্ধন থাকলেও তো সেম ভাবে হইতো, খালি এবার হাইড্রোজেন। দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবার লক্ষ্য করো সবাই, এর মধ্যে হাইড্রোজেন গ্যাস ধারণা করব একই শর্ত সাপেক্ষে। এই বিক্রিয়াটা লেখা হয়েছে অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ধারণা করব। আরেকটা বিক্রিয়া আছে, আমরা আজকে প্রস্তুতি ছড়া শেষ করব, এটা 5 নম্বর আরেকটা আছে। এখানে বুঝো ক্লু দিতে হবে কেন, কারণ একটা পাই বন্ধন মানলে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়, দুইটা পাই বন্ধন মানলে কয়টা পরমাণু যুক্ত হবে? 4টা। একটা পাই বন্ধন মানলে দুইটা হাইড্রোজেন পরমাণু, দুইটা মানলে 4টা। এখন কি তুমি স্টেপ বাই স্টেপ দিবা না একসাথে দিবা? আমরা বলি একসাথে দিব। তাহলে এখানে দুইটার মধ্যে প্রত্যেক দুই বন্ধন মানছে ইথেন গ্যাস। এগুলা সংযোজন বিক্রিয়া, দুইটা মিলে একটা উৎপাদন হয়, এগুলা সংযোজন বা যুত বিক্রিয়া বলা হয়। তাহলে অসম্পৃক্ত যৌগ থেকে আমরা সম্পৃক্ত যৌগ অ্যালকেন তৈরি করতে পারি হাইড্রোজেনেশন বিক্রিয়া দ্বারা, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত। যদি নিকেল প্রভাবক দেওয়া না থাকে বিক্রিয়া করবে ধীরে ধীরে। যদি প্লাটিনাম ব্যবহার করা হয় তাহলে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া হয়। এটাও প্রশ্ন করি যে ওই বিক্রিয়া নিকেলের পরিবর্তে প্লাটিনাম ব্যবহার করে কত তাপমাত্রায় বিক্রিয়া করছে? এটা দিয়ে একটা স্টেপ বাই স্টেপ যুক্ত হবে। ঠিক আছে? তাহলে এটা মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা তাহলে লাস্ট প্রস্তুতি আমরা কয়টা প্রস্তুতি দেখাইছি? 5টা। এটা আমার মাথায় রাখতে হবে। কোপ সংশ্লেষণ, বিকার্বক্সিলেশন, বিক্রিয়া, বিনার বিকারক, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। লাস্ট লেখো ক্লিমেনসন বিজারণ দ্বারা। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ দ্বারা। তোমাদের পড়া থাকবে আগামী বুধবার। বুধবারে প্রথমে থাকবে নাজির স্যারের, তারপরে থাকবে আমার পড়াটা। বুধবারে তোমাদের 10 সাড়ে 11টায় আমরা শুরু করতে পারবো। তো সাড়ে 11টায় মিস করবে না। জৈব যৌগ তুমি একটা ক্লাস যদি রেগুলার থাকো তাহলে জৈব যৌগ দেবো, তোমার আয়ত্ত আসবে, তোমার মিস করতে ইচ্ছা করবে। বৃহস্পতিবার কি খোলা থাকে তাহলে? বৃহস্পতিবার পরীক্ষা ছিল। বুধবারই তো আমাদের এখানে সিট প্ল্যান শুরু করবে, তারপর আমরা একটা রুম রাখবো তোমাদের পড়ানোর জন্য। ঠিক আছে? তারপরে আমরা তোমাদের জানাই দিব, এই 4টা বছরের মধ্যে জানাই দিব। আর কালকে দেওয়া হবে কি ক্লাস? ফিজিক্স থাকে, তারপরে ম্যাথ। আর যদি কালকে কেমিস্ট্রি তোমাদের ধৈর্য থাকে তাহলে কেমিস্ট্রি করে যেতে পারো। ইয়েস স্যার, তাহলে যাবো। কালকে বানানো যাবে না, কালকে আমাদের মিটিং আছে। কালকে 11টা আমাদের মিটিং আছে। আচ্ছা এটা গেল লাস্ট দেখো ক্লিমেনসন বিজারণ। খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, মনিতে লেখো সবাই। ক্লিমেনসন বিজারণ মনিতে লেখো। দেখো তীব্র বিজারণ দেখো তীব্র বিজারণ সামনে যায় আবার। ক্লিমেনসন বিজারণ লেখো। দেখো তীব্র বিজারণ পদার্থ জিঙ্ক অ্যামালগাম। আমি করে লেখা তীব্র বিজারক পদার্থ জিঙ্ক অ্যামালগাম। জিকের সাথে মার্কেরি না? হ্যাঁ, তীব্র বিজারক পদার্থ জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগাম বাংলায় নাম করতে পারে না? জিঙ্ক অ্যামালগাম।
জিঙ্ক অ্যামালগাম বা বলছি বাংলা বানান করে লেখো জিঙ্ক অ্যামালগাম যারা বুঝো পরীক্ষায় এইভাবে লিখবা জিঙ্ক অ্যামালগাম ইয়েস স্যার একসাথে বন্ড দিয়ে মার্কার এই জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে কার্বক্সিলিক তীব্র বিজারক পদার্থ জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে কার্বনিল যৌগকে বিজারিত করলে লেখো মূলনীতি তীব্র বিজারক পদার্থ জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl সহযোগে কার্বনিল যৌগকে বিজারিত করলে হাইড্রোকার্বন তথা অ্যালকেন উৎপন্ন হয় তীব্র বিজারক পদার্থ জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl সহযোগে কার্বনিল যৌগকে বিজারিত করলে কি হয় হাইড্রোকার্বন তথা অ্যালকেন উৎপন্ন হয় আমি অসুস্থ আমি তো মরে যাব আমি অসুস্থ হ্যাঁ ব্যাগ ভেতরে চাপাই দাও ব্যাগটা খুব ভেতরে চাপাও জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl সহযোগে কার্বনিল যৌগকে বিজারিত করলে কি হয় হাইড্রোকার্বন তথা অ্যালকেন উৎপন্ন হয় এই বিক্রিয়ায় নিচে রাখো এই বিক্রিয়ায় কার্বনিল মূলক সরাসরি বিজারিত হয়ে নিচে রাখো এই বিক্রিয়ায় কার্বনিল মূলক সরাসরি বিজারিত হয়ে মিথিলিন মূলকে কার্বনিল মূলক সরাসরি বিজারিত হয়ে মিথিলিন মূলক আমি লিখে দিচ্ছি দেখো ব্র্যাকেটের মধ্যে বন্ড CH2 বন্ড কার্বনিল মূলক সরাসরি বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয় এই বিক্রিয়ায় কার্বনিল মূলক বা কার্বনিল যৌগ যেটি লেখো কার্বনিল মূলক বা কার্বনিল যৌগ সরাসরি বিজারিত হয়ে মিথিলিন মূলকে পরিণত হয় এই বিজারণ বিক্রিয়াকে ক্লিমেনসন বিজারণ বলে এই বিজারণ বিক্রিয়াকে কি বলে ক্লিমেনসন বিজারণ বলে এবার উদাহরণটা দেখো কার্বনিল যৌগ আমরা জানি Cu মূলক এটা কোন যৌগ লেখছি এটা কোন মূলক অ্যালডিহাইড Cu মূলকের এক পাশে একটা হাইড্রোজেন এক পাশে একটা অ্যালকান মূলকের অ্যালডিহাইড দুই পাশে দুইটা যদি দেখি আমি এটা কি লিখবো এটা কি কিটোন তাহলে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন আমরা কিভাবে বুঝবো কার্বনিল মূলকের এক যোজনীতে হাইড্রোজেন একটা অ্যালকান মূলক একটা তাহলে কি হবে অ্যালডিহাইড আর উভয় যোজনীতে যদি থাকে হাইড্রোজেন দুইটা তাহলে কি হবে কিটোন ক্লিয়ার এবার আমরা বলছি কার্বনিল মূলক যুক্ত যৌগ কয়টা দুইটা অ্যালডিহাইড আর কি কিটোন অ্যালডিহাইড তাহলে আস্তে আস্তে আমরা লিখবো প্লাস বিজারণ এবার দুটো বিক্রিয়া লিখে নিচে এই চিহ্নটা দাও দুটো লিখে এভাবে চিহ্নটা দাও জায়মান হাইড্রোজেন বিজারিত করা জায়মান হাইড্রোজেন স্যার জার্মান হাইড্রোজেনের উপরে কি প্লাস দিব অবশ্যই প্লাস দিবা বিজারিত যুক্ত করা প্লাস দিতে হবে না স্যার মানে হাইড্রোজেনের উপরে কি প্লাস দিব মানে কেন হাইড্রোজেন উপরে প্লাস থাকবে কেন থার্ড ভিতরে জার্মান অক্সিজেন থাকতে পারে হাইড্রোজেন থাকতে পারে ক্লোরিন থাকতে পারে জার্মান মানে থাকবে কেন জি স্যার এবার দেখো এখানে দিয়ে দিবা জিঙ্ক অ্যামালগাম আর এখানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড CuNC কনসেন্ট্রেটেড মানে গাঢ় CuNC কনসেন্ট্রেটেড মানে গাঢ় আর DIL দিল লাগা থাকে কি বুঝবো লঘু ডাইলুট এবার দেখো সহজ বিক্রিয়াটা এই Cu মূলকটা অক্সিজেন দুইটা যদি সরে যায় এখানে আমরা যোজনী মিলানোর জন্য হাইড্রোজেন একটা দিলে যৌগটা কি হয়ে যাবে দেখো অক্সিজেন সরাই দিচ্ছে হাইড্রোজেন দুইটা যুক্ত হয়েছে তাহলে Cu মূলক CH2 মূলক হয়েছে কিনা মিথিলিন মূলক হয়েছে কিনা ইয়েস স্যার আর যৌগটার নাম কি CH3 ইথেন CH3 বন্ড CH3 নাম কি ইথেন প্লাস হাইড্রোজেন সরে অক্সিজেনের সাথে মিলে পানি
এখন সমতাকরণ করলে এখানে সাইড দিতে হবে ও চারটায় দুইটা যুক্ত হচ্ছে কার্বনের সাথে, দুইটা যুক্ত হচ্ছে অক্সিজেনের সাথে। এবার নিচের বিক্রিয়াটা করো দেখি, নিচের বিক্রিয়াটা নিজেরা পূর্ণ করো। প্রোপিন প্রোপিন কেন? মিথেন ইথেন প্রোপিন প্রোপেন কেন? প্রোপেন প্রোপেন প্রোপিন প্রোপেন দেখো তো সবার এটা হয়েছে কিনা? ইয়েস স্যার তাহলে এখানে CH3 CH2 CH3 সোজা করে লিখতে পারি, বাঁকা করে লিখতে পারি, সমস্যা নেই। কার্বনিক মূলক কিসে পরিণত হয়? মিথিলিন কিসে পরিণত হয়? মিথিলিন মূলকে। মিথিলিন মূলকে পরিণত হওয়ার সাপেক্ষে যৌগটা কিসের যৌগে পরিণত হয়? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন অ্যালকেনে পরিণত হয়। তার মানে দ্বিমাঞ্চল বিস্তারণ দ্বারা আমরা কার্বনিক যৌগকে হাইড্রোকার্বনে পরিণত করতে পারি, অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে আমরা এই যে ইথেন তৈরি করলাম, প্রোপেন তৈরি করলাম দ্বিমাঞ্চল বিস্তারণ দ্বারা। এই 6টা পদ্ধতি। আরে এখানে ফোন না 6টা রে ভাই পদ্ধতি এখানে আমরা বাসায় তোমরা পড়বা, প্রত্যেকটা উদাহরণগুলো বাসায় রাখবা। আগামী ক্লাসে আমাদের অ্যালকেন শেষ করে আমরা অ্যালকিন প্রস্তুতি চলে যাব। অ্যালকেন আর খুব বেশি নাই, অ্যালকেনের যে একটা বিক্রিয়া দেখায় আমরা অ্যালকিন প্রস্তুতি যাব। আগামী ক্লাস তাহলে হবে কি পারে? বুধবার মিস করবো না, ঠিক আছে? তাহলে আজকে এরকম থাকো, তোমাদের এখন কি ফিজিক্স না?